এই ভিডিওতে আমরা একটি নতুন শ্রেণীর সংখ্যা সম্পর্কে আলোচনা করব এবং সেটি করার আগে প্রথমে আমি কয়েকটি উদাহরণে আসি এবং এখানে দেখো 4টি উদাহরণ আমি নিয়েছি এবং প্রথম উদাহরণটি যেটি বলছে সেখানে দেখতে পাচ্ছি যে একটি সমতল ভূমি প্রথমে ছিল এবং কেউ এসে এইখানে মাটি খুঁড়েছে এই জায়গাটি এবং মাটি খোঁড়ার ফলে যে মাটিটি বেরিয়েছে সেই মাটিটি সে এখানে রেখেছে। তার ফলে এখন সমতল ভূমিটি আর সমতল না থেকে এখানে একটি মাটির গর্ত সৃষ্টি হয়েছে এবং এখানে একটি মাটির স্তূপ সৃষ্টি হয়েছে। তো এইটি হচ্ছে আমাদের প্রথম ঘটনা। এবং দ্বিতীয় ঘটনাটিতে দেখতে পাচ্ছি যে দুইটি অবিকল একই চুম্বক রাখা হয়েছে অনেক দূরে একে অপরের সাপেক্ষে এবং এটি হচ্ছে চুম্বকটির উত্তর মেরু, এটি হচ্ছে দক্ষিণ মেরু, এটি উত্তর মেরু, এটি দক্ষিণ মেরু। এর মানে নর্থ, এস মানে সাউথ। তৃতীয় ঘটনাটি যেটি বলছে সেখানে দেখতে পাচ্ছি যে দুইটি একই ভরের গাড়ি অর্থাৎ এম দিয়ে প্রকাশ করেছি, তাদের যে ভর হচ্ছে এম এবং তারা একটি নির্দিষ্ট গতিবেগে ছুটে চলেছে এবং এইটি দেখো ভি গতিবেগে বাঁ দিক থেকে ডান দিকে ছুটে চলেছে এবং এই গাড়িটিও সেই একই বেগ নিয়ে ডান দিক থেকে বাঁ দিকে ছুটে চলেছে সেই নির্দিষ্ট বেগ নিয়ে, ভি বেগ নিয়ে। তাদের অভিমুখ কিন্তু বিপরীতমুখী একে অপরের সাপেক্ষে। 4 নম্বর ঘটনাটিতে দেখতে পাচ্ছি যে দুইটি আধান রাখা হয়েছে, একটি এই আধানটির মান হচ্ছে কিউ আর এই আধানটির মান হচ্ছে কিউ প্রাইম। কিউ প্রাইম মানে কি বলতে চাইছি না, এই চার্জটি বা এই আধানটির মানও কিন্তু কিউ, কিন্তু এর ধর্ম পুরোপুরি বিপরীত এর সাপেক্ষে। তো এই কারণে এখানে আমি একটি প্রাইম বা ড্যাশ চিহ্ন দিয়েছি। এখন এই প্রথম ঘটনাটিতে এসে আমি যেটি করব সেটি হচ্ছে যে এইখানে যে মাটির স্তূপটি দেখতে পাচ্ছ এই সমস্ত মাটি আমি আবার এখানে ফেলে দেবো এবং ফেলে দেওয়ার ফলে দেখো আমাদের কাছে আবার একটি সমতল ভূমি উঠে আসবে, এই জায়গাটিতেই একটি সমতল ভূমি উঠে আসবে। দ্বিতীয় ঘটনাটিতে চুম্বক দুটি অনেক দূরে ছিল, তাদের মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ হচ্ছিল না। এখন যদি আমি চুম্বক দুটিকে কাছাকাছি নিয়ে আসি এবং এখানে দেখতে পাচ্ছ দক্ষিণ মেরু এবং এখানে উত্তর মেরু রয়েছে, তো একসময় তারা আকর্ষণ করতে শুরু করবে এবং একে অপরের সাথে ঠেকে যাবে এবং ঠেকে গেলে তখন আমরা একটি বৃহত্তর চুম্বক পাবো, সেটি দেখতে অনেকটা এই রকম হবে এবং তখন এর উত্তর মেরু হবে এই দিকটা এবং দক্ষিণ মেরু হবে এই দিকটা। 3 নম্বর ঘটনাটিতে তো এখন যদি তাদেরকে একই সরলরেখা বরাবর চালনা করি তাহলে তারা একে অপরকে এসে ধাক্কা মারবে এবং ধাক্কা হলে তাহলে তারা থেমে পড়বে এবং থেমে পড়লে তারা গতিবেগ হারিয়ে যাবে এবং এই যে হারিয়ে যাচ্ছে গতিবেগ নেই, সেই ব্যাপারটি যদি কিছু সংখ্যা দিয়ে মানে কোনো সংখ্যা দিয়ে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে শূন্যকে নিয়ে আসতে হবে। তো এই কারণে আমি প্রত্যেকটি গাড়ির বেগ এখন কিন্তু শূন্য হয়ে গেল। এইখানে চতুর্থ উদাহরণটিতে এই দুটি চার্জ অনেক দূরে ছিল, এখন দুটি চার্জকে যদি আমি মিশিয়ে দিই বা একে অপরের সাথে ঠেকিয়ে দিই তখন কিন্তু আমাদের কাছে টোটাল চার্জ কিন্তু হারিয়ে যাবে বা কোনো রকম চার্জ থাকবে না। সেটিও যদি আবার শূন্যের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে সেইটা কিন্তু এই রকম দাঁড়াবে। এই 4টি উদাহরণ থেকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি ঘটনাতে যখন মানে মাটি ফেলে দিচ্ছে, এখানে আবার যখন চুম্বক দুটিকে কাছাকাছি নিয়ে আসছি, যখন এই গাড়ি দুটি ধাক্কা খাচ্ছে বা এই চার্জ দুটিকে মিশিয়ে দিচ্ছি, তখন তার যে ফলাফল সেই ফলাফলে কিন্তু আমরা কিছু না কিছু হারাচ্ছি এবং প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এটি ঘটছে। তাহলে আমাদের কাছে কারণ যাই হোক না কেন তার যে ফলাফল সেই ফলাফলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু না কিছু হারাচ্ছি। প্রথম উদাহরণে আমরা কারণ হিসাবে কি দেখেছি না, এই মাটিকে এখানে ফেলে দেওয়ার ফলে আমরা যে হারালাম এখানে সেটি হচ্ছে যে মাটির গর্ত বা মাটির স্তূপ, এই দুটি জিনিস কিন্তু এখানে হারিয়ে ফেলেছি। দ্বিতীয় উদাহরণে কারণ হিসাবে আমরা কি করেছি, চুম্বক দুটিকে কাছাকাছি নিয়ে এসেছি এবং ঠেকিয়ে দিয়েছি, তার ফলে এই জায়গাতে যে দক্ষিণ মেরু এবং এই জায়গাতে যে উত্তর মেরু সেই দুটি কিন্তু এখানে এসে বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে। এইখানে আগেই বলেছি যে বেগ হারিয়ে গেছে, তাই এই কারণে এখানে বেগ 0 লিখেছি। কারণ কি ছিল না, কারণ হচ্ছে যে গাড়ি দুটিকে একই সরলরেখা বরাবর ছুটিয়েছি বলে এবং এইখানে চার্জ দুটিকে কারণ হিসেবে মানে চার্জ দুটিকে মিশিয়ে দিয়েছি এবং সেই কারণের জন্য আমাদের কাছে এখন টোটাল যে চার্জ সেটি হচ্ছে 0।
তো এই চারটি উদাহরণ দেখে বা এই ধরনের অনেক উদাহরণ আমাদের আশেপাশে ছড়াছড়ি, অর্থাৎ দুটি বস্তুকে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মেশাবো তখন তাদের ফলাফলে কিন্তু কিছু একটা জিনিস আমরা হারিয়ে ফেলবো। এবং এই চারটি উদাহরণ দেখে আমি একটি সমীকরণ গঠন করতে চলেছি, গাণিতিক সমীকরণ, যেই সমীকরণ তুমি হয়তো এখনও পর্যন্ত দেখে ওঠোনি। তো দেখা যাক। তো প্রথমে আমি একটি বস্তু নিলাম এবং এই রকম আরও একটি বস্তু, অবিকল বস্তু আমি নিয়ে নিলাম এবং এটি এখানে রাখলাম। এবং এই দুটি বস্তু বিভিন্ন উদাহরণে বিভিন্ন রকম ভূমিকা পালন করে। যেমন এই বস্তুটি প্রথম উদাহরণে মাটির স্তূপ হিসাবে মানে নিজেকে মাটির স্তূপ বলছে, এই বস্তুটি এখানে মাটির গর্ত হিসাবে কাজ করছে। আবার এই বস্তুটি দ্বিতীয় উদাহরণে এই চুম্বকের উত্তর মেরু, আবার এই বস্তুটি দ্বিতীয় উদাহরণে এই চুম্বকটি দক্ষিণ মেরু হিসাবে কাজ করছে। এই বস্তুটি 3 নম্বর উদাহরণে এই গতিবেগকে প্রকাশ করছে, যার অভিমুখ ডান দিক থেকে বাঁ দিকে। আর এই বস্তুটি এই গতিবেগকে প্রকাশ করছে, যার অভিমুখ বাঁ দিক থেকে ডান দিকে। আর এইখানে 4 নম্বর উদাহরণে এই বস্তুটি কিউ প্রাইম হিসাবে কাজ করছে এবং এইটি কিউ হিসাবে কাজ করছে। তাহলে বুঝতে পেরেছো যে এই বস্তুগুলির অর্থ বিভিন্ন উদাহরণের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম, এবং সেই কারণে আমি এইভাবে কোট অ্যান্ড আনকোটের মধ্যে এইটিকে রাখলাম। এবং এই দুটি বস্তুকে প্রত্যেকটি উদাহরণের ক্ষেত্রে দুটি বস্তুকে যখন আমরা মেশাচ্ছি, সেই মেশানোর ব্যাখ্যা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। তো যখন আমরা মেশাচ্ছি, এখানে মেশানো মানে তুমি ভালোভাবে জানো, এখানে মেশানো মানে এই দুটিকে ঠেকিয়ে দেওয়া, এখানে মেশানোর অর্থ তুমি বোঝো, এখানেও মেশানোর অর্থ বোঝো। তো বিভিন্ন ক্ষেত্রে মেশানোর অর্থ বিভিন্ন রকম, সেই কারণে আমি এখানে এই যোগ চিহ্ন দিয়ে এই রকম করে লিখেছি। এবং তার ফলাফল হিসাবে আমরা এখানে দেখেছি যে কিছু জিনিস আমরা হারিয়ে ফেলেছি। তো যেহেতু হারিয়ে ফেলেছি বা তার কোনো অস্তিত্ব নেই, সেটি যদি শূন্যের সাহায্যে ব্যাখ্যা করি, এবং শূন্যকেও আমি এই রকমভাবে লিখলাম কারণ এই শূন্যের অর্থ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম। এখানে যেমন কিউ 0 হয়ে যাচ্ছে, এখানে যেমন টোটাল, এখানে যেমন গতিবেগ 0 হয়ে যাচ্ছে, এখানে যেমন এই যে দক্ষিণ মেরু উত্তর মেরু হারিয়ে যাচ্ছে, এখানে উঁচু নিচু হারিয়ে ফেলছে। তো এই সমীকরণটি দেখো এই সমস্ত ঘটনাকে সংক্ষেপে ব্যাখ্যা করছে। এবং আরও একটু যদি ভালো করে ব্যাখ্যা করি এই বস্তুটির সম্পর্কে, তো বস্তু দুটি দেখো যে পরিধি, এই যে এখানে পরিধি, এখানে দেখো পরিধি, এই দুটি কিন্তু একই রেখেছি। এর অর্থ হচ্ছে যে প্রত্যেকটি ঘটনাটিতে দেখো যে দুটি বস্তু দুটিকে আমি মেশাচ্ছি সে তাদের মধ্যে কিছু না কিছু মিল রয়েছে। যেমন 3 নম্বর উদাহরণে যেমন এই বস্তুটি যেমন এই বেগকে নির্দেশ করছে এবং এই বস্তুটি যেমন এই বেগকে নির্দেশ করছে, এবং বেগ দুটির মান কিন্তু এক। তো কিছু অংশ এক থাকার জন্য আমরা কি করেছি না এই পরিধি এবং এর পরিধিকে সমান রেখেছি, ওই জিনিসটিকে বোঝানোর জন্য যে কিছু অংশ এদের মধ্যে কিন্তু একই বা সমান রয়েছে। আবার কিছু কিছু অংশে এই দুটি বস্তু একে অপরের সাপেক্ষে আলাদা। তার উদাহরণ, এই উদাহরণে যেমন দেখো চার্জের যদি প্রকৃতি যদি দেখি একে অপরের সাপেক্ষে কিন্তু সম্পূর্ণ বিপরীত। এবং এখানেও দেখো বেগ কিন্তু একে অপরের সাপেক্ষে কিন্তু বিপরীত, মানে এ বাঁ দিক থেকে ডান দিকে ছুটছে, এ ডান দিক থেকে বাঁ দিকে ছুটছে। এবং এইখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ মেরু, এখানে উত্তর মেরু, পুরোপুরি বিপরীত। এবং এখানে দেখো মাটির গর্ত, মাটি উঁচু। তো এই বস্তু দুটি বিভিন্ন উদাহরণের ক্ষেত্রে একে অপরের সাপেক্ষে কিন্তু আলাদা আবার অনেক অংশে, এবং সেটি বোঝাচ্ছি এইভাবে। এখানে ডট ডট দিচ্ছি এর ভেতরে এবং এইটিকে আমি ক্রস দিচ্ছি। তাহলে আর একবার বলি, এই বস্তু দুটির মধ্যে কিছু মিল রয়েছে। মিলটি বোঝানোর জন্য এই পরিধিগুলিকে এক সমানভাবে এঁকেছি। আর কিছু অংশে আবার অমিলও রয়েছে দুটি বস্তুর মধ্যে, সেটি এখানে ডট ডট দিয়ে বুঝিয়েছি, এখানে ক্রস ক্রস দিয়ে বুঝিয়েছি। এবং এই বস্তু দুটিকে যখন মেশাচ্ছি, এই মেশানোর ব্যাখ্যা কিন্তু আবার বিভিন্ন উদাহরণের ক্ষেত্রে বিভিন্ন রকম। এবং তার যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখতে পাচ্ছি এই দুটি বস্তুর অস্তিত্বই কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং যেহেতু কিছু থাকছে না, তাকে আমি শূন্য দিয়ে ব্যাখ্যা করেছি। এবং এই শূন্যের মানে আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, যেটি আমি একটু আগেই বলেছি।
তো এই যে গাণিতিক সমীকরণটি দেখতে পাচ্ছি বা এই যে সমীকরণটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু এই ধরনের ঘটনাকে বেশ ভালোভাবে ব্যাখ্যা করছে। এবং ইতিমধ্যে আমাদের মনে একটি কৌতূহলের সৃষ্টি হতে চলেছে বা হচ্ছে আপাতত, সেটি হচ্ছে যে আমরা কি এই ধরনের সমীকরণ কি যে সংখ্যাগুলি শিখেছি, অর্থাৎ জিরো শিখেছি এবং সমস্ত স্বাভাবিক সংখ্যা যে ইতিমধ্যে শিখেছি, তাদের ক্ষেত্রে কি এই ধরনের সমীকরণ খুঁজে বের করা সম্ভব? মানে 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 বলতে চাইছি যে ধরো আমরা জিরো এবং সমস্ত স্বাভাবিক সংখ্যাকে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়, হোল নাম্বার, সমগ্র সংখ্যা। তো যদি এই বস্তুটি সংখ্যার ক্ষেত্রে যদি যে সংখ্যাগুলি শিখেছি আপাতত সেটি যদি ডব্লুকে প্রকাশ করে এবং এইখানে যে মেশানো সেটি প্রকৃত অর্থে এখন যোগকে বোঝাচ্ছি, এবং তার যে ফলাফল সেটি যদি আমি জিরো, যে জিরো আমরা আগের ভিডিওতে শিখেছি সেই জিরো যদি এখানে লিখি, তাহলে আমাদের এইখানে যে বক্স করেছি অর্থাৎ এই বস্তুটি কি হতে পারে এই সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ সমগ্র সংখ্যার ক্ষেত্রে আমরা যদি কাজটি করি বা এই সূত্রটি যদি প্রয়োগ করতে যাই বা দেখি যে সূত্রটি আদৌ আছে কি না, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে সংখ্যাটি হতে পারে বা যে সংখ্যাগুলি হতে পারে সেই সংখ্যাগুলি কিন্তু আমরা এখনও জানি না। এবং এটি আমাদের এক ধরনের আশার সৃষ্টি করছে, এক ধরনের হোপ আমাদের সৃষ্টি করছে যে আমরা যে সমস্ত সংখ্যা এখনও পর্যন্ত শিখেছি সেইগুলোই শুধুমাত্র যে রয়েছে তা নয়, এর বাইরেও অনেক সংখ্যা রয়েছে এবং এই সমীকরণটি তাই কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের এখন কাজ হবে এই বক্সের মধ্যে বা এই বস্তুর মানে অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে, যেটি কিন্তু আমরা এখনও জানি না। আপাতত এখানে আমি নিজেদেরকে স্টপ করছি, আমরা আবার ফিরে যাই আমাদের সমগ্র সংখ্যারেখার উপর। এখানে দেখতে পাচ্ছ আমি সংখ্যারেখাটিকে আবার নিয়েছি, সমগ্র সংখ্যারেখাটিকে, এবং জিরো কোনো স্বাভাবিক সংখ্যা নয় এবং এক থেকে এই ধরনের সংখ্যা যত তুমি পাবে এই দিকে সমস্ত সংখ্যাগুলি কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। এই সমগ্র সংখ্যারেখার উপর আমি যদি গুণ বা যোগ প্রক্রিয়াকে দেখি তাহলে কোনো রকম সমস্যা তৈরি হয় না। যোগ মানে আমি কি বলতে চাইছি যে ধরো যে কোনো দুটি সংখ্যা এই সমগ্র সংখ্যারেখা থেকে নাও এবং তাদের যোগফল তুমি কিন্তু এই সংখ্যারেখা থেকেই আবার পেয়ে যাবে। যেমন 4 নাও 5 নাও, যোগ করো, তুমি দেখো 9 পেয়ে যাচ্ছ, এই সংখ্যারেখা থেকেই কিন্তু পেয়ে যাচ্ছ। বা 8 নাও 7 নাও, তুমি 17 পাবে এবং 17টি কিন্তু এই সংখ্যারেখা থেকেই পেয়ে যাবে। তাহলে তোমাকে কিন্তু বাইরে আর যেতে হচ্ছে না, বাইরে আর খুঁজতে যেতে হচ্ছে না, এখান থেকেই তুমি পেয়ে যাচ্ছ। তাহলে যোগ কোনো কিছু কিন্তু সমস্যা তৈরি করছে না। একইভাবে গুণের ক্ষেত্রেও তুমি যদি দেখো একই ঘটনা ঘটে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাই সমস্যার সৃষ্টি হয়। বিয়োগের ক্ষেত্রে আমি 3টি কেস দেখব এক এক করে করে, ফার্স্ট কেস, সেকেন্ড কেস এবং থার্ড। প্রথম কেসটি কোনো রকম সমস্যার সৃষ্টি করে না, তার কারণ হচ্ছে ধরো আমি দুটি সংখ্যা নিচ্ছি এবং তাদের বিয়োগফল দেখব, এবং দুটি সংখ্যা, প্রথমটি ধরো একটি স্বাভাবিক সংখ্যা 7 নিলাম এবং পরের সংখ্যাটি যদি এই সংখ্যার চাইতে ছোট হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যা তৈরি করবে না এবং তুমি উত্তর 2 পাবে এবং এই 2 তুমি কিন্তু এই সংখ্যারেখা থেকেই পেয়ে যাবে, তোমাকে বাইরে কোথাও যেতে হবে না। দ্বিতীয় কেসটিতে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল আগের ভিডিওতে, তার কারণ আমরা যদি এখন দুটি সংখ্যা যদি সমান নিই অর্থাৎ 7 - 7 যদি নিই তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এই স্বাভাবিক সংখ্যা দিয়ে তার কিন্তু উত্তর দিতে পারছিলাম না আগের ভিডিওতে। সেই কারণে আমি শূন্যের সূচনা করেছিলাম এবং শূন্য আবিষ্কারের পর কিন্তু এর উত্তর দেওয়া গেছিল এবং এটি সমাধান হয়েছিল। তৃতীয় কেসটি যেটি কিনা একটি সংকট সৃষ্টি করবে সেটি হচ্ছে যে যদি বিয়োগের ক্ষেত্রে আমার প্রথম সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যাটির থেকে যদি ছোট হয়, সংখ্যা মানে আমি এই সমগ্র সংখ্যারেখার উপর থেকে সংখ্যা তুলছি কিন্তু, এবং দ্বিতীয়টি যদি বড় হয় তাহলে আমি কিন্তু আর উত্তর দিতে পারবো না, এই সমাধানটির উত্তর কিন্তু আমি দিতে পারবো না। তার কারণ হচ্ছে যে এই সমগ্র সংখ্যারেখার উপর থেকে এমন কোনো সংখ্যা নেই যে সেই সংখ্যাটি এইটিকে ব্যাখ্যা করতে পারে। তাহলে বুঝতে পারছো যে এখানে একটি আমাদের আশা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এক ধরনের সংখ্যা থাকতে পারে যেগুলি এখনও আমাদের আবিষ্কার করা হয়নি,
এবং এইখানে এসে দেখতে পাচ্ছ আমাদের কাছে একটি সংকট সৃষ্টি হয়েছে। তো এই আশা আর এই যে সংকট, এই দুটিকে যখন একসাথে দেখছো তখন আমাদের আরও বিশ্বাস দৃঢ় হয়ে গিয়েছে যে এইখানের সংখ্যা আমাদের খুঁজে পেতেই হবে, তার অস্তিত্ব অবশ্যই রয়েছে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা এবার সন্ধান চালাবো সেই সংখ্যাগুলি কি হতে পারে, যেই সংখ্যাগুলি এইখানে বসতে পারে বা এই প্রশ্নটির উত্তর দিতে পারে। যেগুলি অপ্রয়োজনীয় জিনিস আমি মুছে দিচ্ছি আপাতত। আমরা যদি খুব সহজভাবে যদি আমরা সন্ধান শুরু করি, তাহলে আমি কি করছি, প্রথমে একটি আয়না বসাচ্ছি। এই শূন্যের এখানে একটি আয়না আমি বসাচ্ছি। এই আয়নাটি এইভাবে বসালাম। এই আয়নাটি বসানোর ফলে এই আয়নাতে যে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, সেই আয়নার সামনে তুমি আবার দেখতে পাও তোমাকে, তাই না? তো একইভাবে এই যে সমগ্র সংখ্যারেখাটিও, সেটিও কিন্তু সে নিজের ছবিকে দেখবে আয়নাতে, এবং সেটি যদি হয় তাহলে কী রকম সে দেখবে, এই রকম সে কিন্তু নিজেকে এখন দেখবে। তাহলে দেখো, এটি করার ফলে একটি সুবিধা এবং একই সাথে একটি অসুবিধার সৃষ্টি হয়েছে। সুবিধাটি কি? সুবিধাটি হচ্ছে, দেখো, একটি মিল আমরা খুঁজে পেয়েছি। কারণ এই সংখ্যাগুলি দেখো, এই যে 0 থেকে ডান দিকের যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ, সেটি এই বস্তু হিসাবে কাজ করছে। এখন 0 থেকে বাঁ দিকে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ, সেই বাঁ দিকের সংখ্যাগুলি এখন এই বস্তু হিসাবে কাজ করছে। তো আমি আগেই বলেছি যে এই বস্তু দুটির মধ্যে কিছু না কিছু মিল থাকবে, এবং এই আয়নাটি বসানোর ফলে আমি দেখতে পাচ্ছি একটি মিল খুঁজে পেয়েছি। সেটি হচ্ছে যে এই যে 0 থেকে 1, 1 থেকে 2 বা এই দিকে পরপর দুটি সংখ্যার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বও কিন্তু এইখানের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ এই সুবিধাটি আমরা খুঁজে পেয়েছি, কিন্তু মানে এই মিলটি কিন্তু খুঁজে পেয়েছি এই দিকের সংখ্যাগুলির মধ্যে এবং এই দিকের সংখ্যাগুলির মধ্যে। তাহলে এইটি হচ্ছে আমাদের প্রথম সুবিধা বা প্রথম মিল আমরা খুঁজে পেয়েছি এই আয়নাটি বসানোর পর। দ্বিতীয় যে অসুবিধাটি তৈরি হয়েছে, অর্থাৎ অমিল যেটি খুঁজে পেয়েছি, মানে এইখানে দেখো ডট 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 আর ক্রস 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 দিয়ে বুঝিয়েছিলাম। তো সেই অমিল যেটি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে যে আমাদের কাছে নতুন নতুন সিম্বল তৈরি হয়ে গেছে। এইখানে দেখো, এই ধরনের সিম্বল আগে দেখেছো বা চিহ্ন, এই ধরনের চিহ্ন কি আগে দেখেছো? দেখোনি। এখন আমরা ইতিমধ্যে স্থির করে নিয়েছি যে আমরা যাবতীয় সংখ্যা সৃষ্টি করব বা যাবতীয় সংখ্যা লিখব এই 0 আর 9-এর সাহায্য নিয়ে শুধুমাত্র। আমরা আর নতুন ধরনের সিম্বল, নতুন ধরনের চিহ্ন কিন্তু খুঁজতে বা লিখতে কিন্তু আগ্রহী নয়। তাহলে এই যে নতুন নতুন যে চিহ্নগুলি দেখতে পাচ্ছি, এইগুলোকে রাখা কিন্তু সুবিধার হবে না। তো এই যে অমিলটি যেটি খুঁজে পেয়েছো, ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আমি যেটি করব, একটি ট্রিক বলতে পারো, একটি ট্রিক। এই যে 1 আমি এখন এইভাবে দেখছি, এইখানে এই 1কে আমি যদি এই বিয়োগ চিহ্ন দিই এবং এইভাবে যদি লিখি, বা এই যে 2 এইটিকে যদি আমি যদি এইভাবে লিখি, বা 3 এইটিকে যদি আমি এইভাবে লিখি, তাহলে দেখো আমরা এখন এই জায়গাগুলির পরিবর্তে আমরা এখন লিখতে পারি -1, -2, -3, -4, -5, -6, -7, -8 এবং -9। তাহলে দেখো, আমাদের আর নতুন চিহ্ন খুঁজতে হচ্ছে না বা নতুন চিহ্নের নিয়ে কাজ করতে আর হচ্ছে না। যা আমরা সিম্বল শিখেছি সেইগুলি নিয়েই কিন্তু আমরা কাজ চালিয়ে নিচ্ছি এখানে কিন্তু। এবং অতিরিক্ত যেটি করতে হচ্ছে যে এই যে আগে যে একটি ঋণাত্মক চিহ্ন বসিয়েছি, এইটি বসানোর ফলে এখন কিন্তু আমাদের নতুন একটি সংখ্যার জন্ম নিয়েছে। সেইগুলি দেখো 0 থেকে বাঁ দিকে অবস্থান করছে, এবং যেহেতু এই তীর চিহ্নের কোনো শেষ নেই এই দিকে,
এবং তাহলে এই তীর চিহ্নেরও কোনো শেষ নেই। অর্থাৎ এই দিকে তুমি যদি চলতে থাকো তুমি চলতেই থাকবে, তোমার কোনো রকম শেষ গন্তব্যস্থল হতে পারে না। এবং এই সংখ্যাগুলিকে আমরা এখন বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এইখান থেকে এই সংখ্যাগুলিকে বলবো আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা মোটামুটি এই বস্তুটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু খুঁজে পেয়েছি, অর্থাৎ সেইগুলি এইটিকে মানে এই সংখ্যাগুলিকে বোঝাচ্ছে। এখন দেখা যাক যে এই যে যেখানে আমরা আটকে গিয়েছিলাম, তো সেইখানে আমরা এই সংখ্যাগুলিকে বসিয়ে কিছু উত্তর পাই কি না, বা এইটিকে স্যাটিসফাই বা এইটি ঠিকঠাক হচ্ছে কি না আমরা দেখি। এখন প্রথমে ডব্লু হিসাবে, এখানে ডব্লু হিসাবে ধরো আমি 4কে নিলাম, এই ডব্লুকে আমি 4 নিলাম, এবং এখানে আমি যোগের যে প্রকৃত মানে তুমি জানো, এবং এই বক্সে আমি কি করলাম -4 বসালাম। অর্থাৎ এইভাবে যে নতুন সংখ্যাকে আবিষ্কার করলাম -4 বসালাম। তো -4 একটি সম্পূর্ণ ভিন্ন সংখ্যা এর সাপেক্ষে, তাই তো? এবং এই দুটিকে যদি যোগ করি তাহলে কি উত্তর 0 পাবো? এই 0টি পাবো কি? আমি এটিকে যদি সাজিয়ে একটু লিখি, অর্থাৎ 4কে আমি এখানে রাখছি এবং -4কে এইখানে রাখছি, এবং এটির উত্তর তুমি জানো 0, কারণ আগেই জানো এইখানে ক্ষেত্রে তুমি বিয়োগ শিখেছো। অর্থাৎ যদি যে কোনো সংখ্যা নাও, যে কোনো স্বাভাবিক সংখ্যা নাও বা 0ই নাও না কেন, এবং সেই সংখ্যা থেকে সেই সংখ্যা যদি বিয়োগ করো তাহলে কিন্তু তুমি 0 পাবে, সেটি আগের ভিডিওতে আলোচনা করেছি। আর দেখো এই যে মেশানো বা যোগ, এটি দেখো শেষমেশ এইখানে বিয়োগ হিসাবে কাজ করছে, তাই না? এবং এর উত্তর তুমি 0 তুমি জানো, তাহলে এইটি যদি করো তাহলে তুমি 0 পাচ্ছ। তাহলে এইখানে যে বক্সে যেটিকে আমি ফাঁকা রেখেছিলাম সেটি কিন্তু এখন এইখান থেকে সংখ্যা নিয়ে কিন্তু তার উত্তর দিয়ে দেওয়া যাচ্ছে। অর্থাৎ আমি যদি 7 নিই এবং এই সংখ্যাটি তাহলে কি হবে -7 কোথা থেকে আমরা পাচ্ছি না, এই আয়নাটি বসানোর ফলে এই 7 এখানে এসে -7-এ পরিণত হচ্ছে। আমি অন্য কিন্তু সংখ্যা কিন্তু নিতে পারবো না 7-এর ক্ষেত্রে, আমাকে এইটিই নিতে হবে, কারণ এর উৎপত্তি এইখান থেকেই হচ্ছে এই আয়নাটি বসানোর ফলে। এবং এইটিরও কিন্তু শেষমেশ এই জায়গাতে বিয়োগ হিসাবে নিজেকে তুলে ধরছে, 7 থেকে 7 বিয়োগ করা, এবং সেটির উত্তরও কিন্তু 0 পেয়ে যাব। তাহলে দেখতে পেলে যে আমরা কিন্তু এখন সংখ্যার ক্ষেত্রে এই বস্তুটিকে খুঁজে পেয়েছি, এবং এই বস্তুটি আর কিছুই নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং যেহেতু এটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছি, তখন আমরা এইটিকেও এখন বলতে পারি, আর স্বাভাবিক সংখ্যা না বলে আমরা বলতে পারি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং 0 ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, আবার ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয়, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত সমস্ত সংখ্যাগুলিকে আমরা কিন্তু এখন বলতে পারি পূর্ণ সংখ্যা। অর্থাৎ শূন্য সমেত সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সমস্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে তুমি যদি একটি বস্তার মধ্যে পড়ো, তাহলে সেই সমস্ত যে কালেকশান, সেই কালেকশানটিকে তুমি এখন তাকে পূর্ণ সংখ্যা বলতে পারবে, এবং সেটিকে এই আই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আয়ের মধ্যে এই সমস্ত সংখ্যা তুমি এখন কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখতে পেয়েছো যে আমাদের আগের ভিডিও পর্যন্ত শুধুমাত্র এই 0 থেকে এই পর্যন্ত আমাদের সংখ্যা রেখাটি ছিল। এখন সমগ্র সংখ্যা রেখাটি নিজেকে এই ভিডিওতে আপডেট করে এখন পরিণত হয়েছে পূর্ণ সংখ্যা রেখা, এবং এই দিকেও তার প্রসার ঘটেছে এখন। এবং এরই সাথে আমরা যেখানে আটকে গিয়েছিলাম, অর্থাৎ এইখানে বিয়োগ করার সময় যখন এই সংখ্যাটি ছোট ছিল এই সংখ্যার থেকে, এখন কিন্তু আমি এই ঋণাত্মক পূর্ণ সংখ্যার সাহায্য নিয়ে আমি কিন্তু এর উত্তর
খুব সহজেই দিয়ে দেবো এবং উত্তর হবে -3। তো এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের ভিডিওটির যে উদ্দেশ্য সেটির উত্তর কিন্তু আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা নতুন ধরনের সংখ্যা অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা খুঁজে পেয়েছি। এবং খুঁজে পাওয়ার যে মূল দুটি কারণ ছিল, এক হচ্ছে আমাদের এখান থেকে একটি আশা ছিল এবং একই সাথে এখানে আমরা সংকটে পড়েছিলাম এবং সেখান থেকে আমরা এই ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্ম দিয়েছি এবং সেটি আবিষ্কার করার পর আমরা কিন্তু এই বক্স যেখানে আমরা ফাঁকা জায়গা রেখেছিলাম কি সংখ্যা হবে কি হবে না বুঝতে পারছিলাম না, তো এখন তার উত্তর দেওয়া গেছে এবং একই সাথে এর উত্তরও কিন্তু আমরা দিয়েছি। এবং এই সমস্ত ঘটনাটি যদি একটি ছবির মাধ্যমে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কাছে ধরো একটি বৃত্ত নিলাম এখানে এবং এই বৃত্তটির যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল জুড়ে সমস্ত স্বাভাবিক সংখ্যা রয়েছে, অর্থাৎ এই 1 থেকে যত দূর পর্যন্ত যাওয়া যায় সেই সমস্ত স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা এর মধ্যে রয়েছে। এবং এর আগের ভিডিওতে আমরা শূন্য সম্পর্কে আলোচনা করেছি এবং শূন্যটিকে যদি আমি এইখানে এইটি এইভাবে রাখলাম এবং শূন্যটি যদি এইখানে রাখি, অর্থাৎ এই দুই বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে যে এই জায়গাটি যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটি এখানে যদি শূন্য বসাই, শুধুমাত্র শূন্যকে বসাই, তাহলে আমাদের এখন যে এই যে পুরো যে ক্ষেত্রফলটি তৈরি হচ্ছে এইখানে কিন্তু সমগ্র সংখ্যা অর্থাৎ ডব্লু রয়েছে, অর্থাৎ 0 এবং সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা রয়েছে। এরপর আমরা যদি আরও একটি বড় বৃত্ত নিই এবং বসানোর ফলে দেখো এই বৃত্তটি আর এই বৃত্তটির মধ্যখানে যে এই ফাঁকা জায়গাটি রয়েছে, এইখানে সমস্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটি যদি এই জায়গাটিতে যদি থাকে, অর্থাৎ এই অঞ্চলটিতে যদি থাকে, তাহলে আমরা এখন এই যে সমস্ত জায়গাটি যে পাচ্ছি, সমস্ত জায়গাটি কিন্তু আমরা পূর্ণ সংখ্যা কিন্তু পেয়ে যাব, যে কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ আইকে আমরা পেয়ে যাব। তো এই পর্যন্ত আস্তে আস্তে তুমি বুঝতে পেরেছো যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কী জিনিস এবং একই সাথে আমরা আমাদের সংখ্যা রেখাটিকে অনেকটা আপডেট করে ফেললাম।